টিনিয়া স্যাজাইনাটা, স্যাজাইনাটা, আর একটা হচ্ছে টিনিয়া সোলিয়াম, সোলিয়াম। এই দুইটা নিয়ে হচ্ছে আমরা এই ভিডিওতে আলোচনা করব। এবং আমরা বলে আসছিলাম যে এই স্যাজাইনাটা যেটা, এটাকে আমরা বলি হচ্ছে বিফ টেপোর্ম, বিফ টেপোর্ম। আর যেটা হচ্ছে সোলিয়াম, এটাকে আমরা বলি পর্ক টেপোর্ম, পর্ক টেপোর্ম। যেহেতু এখানে ও আছে সোলিয়াম, তাই পর্ক, ঠিক আছে? এই জিনিসটা একটু মাথায় রাখবা। পর্ক মানে শুকর, শুকর, পিগ, পিগ যেটা কি, ওইটাতে মেনলি মানে এইগুলার যদি আন্ডার কুকড, অর্থাৎ ধরো বিফ অর্থাৎ গরুর মাংস অথবা হচ্ছে পর্ক, এগুলার যদি আন্ডার কুকড মিট খাওয়া হয়, মিট, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে মানে ওই মাংসগুলা থেকে এটা ছড়াইতে পারে মানুষের ক্ষেত্রে। সো এখানে ডেফিনেটিভ হোস্ট হচ্ছে মানুষ, হিউম্যান। আর ইন্টারমিডিয়েট হোস্ট হচ্ছে সেজিনেটের ক্ষেত্রে হবে কাউ আর বা ক্যাটেল, আর সোলিয়ামের ক্ষেত্রে হবে হচ্ছে পিগ বা পর্ক আমরা বলতেছি। এখন যে জিনিসটা ইম্পর্টেন্ট, তার মানে ইন্টারমিডিয়েট হোস্ট মানে কি, এখানে হচ্ছে লার্ভাল স্টেজটা থাকে, বা লার্ভাল ফর্মটা হচ্ছে এই এটার বডিতে লার্ভাল স্টেজটা কমপ্লিট হবে, আর হিউম্যানের বডিতে হচ্ছে অ্যাডাল্ট স্টেজটা মেইনলি হবে। তো একটা কথা মনে রাখবো যে হিউম্যানের ক্ষেত্রে ইনফেক্টিভ ফর্ম হচ্ছে লার্ভা, 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 লার্ভা। সো আলটিমেটলি আমরা দেখবো যে আমরা যখন আসলে বিফ মানে ধরো স্যাজাইনাটা, টিনিয়া স্যাজাইনাটা, এটার বিফ যখন কেউ খাচ্ছে, মানে এটা আক্রান্ত বিফ। আমি কি বুঝাইতে চাইছি, যে টিনিয়া স্যাজাইনাটা আক্রান্ত বিফ বা গরুর মাংস যখন কেউ খাচ্ছে, তখন সেই গরুর মাংসের মধ্যে অ্যাকচুয়ালি থাকেটা কি, থাকে একটা লার্ভাল স্টেজ, যেটাকে আমরা বলি সিস্টিসার্কাস, সিস্টিসার্কাস বোভিস। যেহেতু গরু, আমরা জানি বোভিস শব্দটা গরুর সাথে সম্পর্কিত। আমরা যখন টিউবারকুলোসিস বোভিস পড়ছিলাম, ওই জায়গায় আমরা পড়ছিলাম যে অ্যাকচুয়ালি গরু থেকে উঠে ছড়ায়। ঠিক একইভাবে এই সিস্টিসার্কাস বোভিস এই লার্ভাল স্টেজটা থাকে, এবং যেটা পরবর্তীতে মানুষ এই মানে র বা আন্ডারকুক মিটের মাধ্যমে, বিফের মাধ্যমে যখন খায়, তখন সেটা কিন্তু এই হিউম্যানের জন্য হচ্ছে ইনফেক্টিভ ফর্ম হিসেবে কাজ করে এবং হিউম্যানের ডিজিজটা করবে। অ্যাকচুয়ালি কি ডিজিজ করে, এটা করা হচ্ছে ইন্টেস্টিনাল টিনিয়াসিস আমরা বলতে পারি। অর্থাৎ এবং এরা আমরা জানি যে স্মল ইন্টেস্টাইনে মেনলি এরা অ্যাটাক করে। স্পেশালি আমরা বলতে পারি যে হিউম্যানের যে জেজুনাম, আইলিয়াম এগুলা থাকে, এইগুলাতে মেনলি হচ্ছে এরা অ্যাটাক কিন্তু করে, বা ওইখানে এরা এদের যে কাজ সেটা পরিচালনা করবে। কি কাজ করে সেটা তো আমরা দেখবো এক এক করে। আর সোলিয়ামের ক্ষেত্রে যে ইনফেক্টিভ ফর্মটা বা যে লার্ভাল স্টেজটা এই পর্কের মিটের মধ্যে থাকে, আন্ডারকুক পর্কের মধ্যে, সেটা হচ্ছে সোলিয়ামের মধ্যে থাকে হচ্ছে সিস্টিসার্কাস সেলুলোসা। সো সিস্টিসার্কাস সেলুলোসা থাকে, আর এটার মধ্যে থাকে সিস্টিসার্কাস বোভিস। সো এটা আমরা জানলাম, যেটা এটার স্ট্রাকচারটা হচ্ছে টিনিয়া স্যাজাইনাটা। তো টিনিয়া স্যাজাইনাটা যেটা, এটাতে আমরা জানি যে এরকম কি থাকে, মাস্কুলার কিছু সাকার্স থাকে, সাকার্স। এবং এই যে সাকার্সগুলো, 4টা সাকার্স থাকে, এটা আমরা গত ইন্ট্রোডাক্টরি ভিডিও, সিস্টোসের যে ইন্ট্রোডাক্টরি ভিডিও ছিল সেটাতে বলে আসছি আমরা। সিস্টোসের ভিডিওটা অবশ্যই দেখে আসবা এগুলো বোঝার জন্য। তো সাকার থাকবে, তবে এখানে কোনো মানে রোস্টেলাম থাকে না বা হুকলেট থাকে না। তো এটাকে আমরা বলি রোস্টেলাম। এই স্ট্রাকচারটাকে অ্যাপিক্যাল একটা স্ট্রাকচার, বিক লাইক অ্যাপিক্যাল একটা স্ট্রাকচার, এটাকে রোস্টেলাম বলি। এবং রোস্টেলামের উপরে আমরা দেখি অনেকগুলো হুকলেট আছে, হুকলেট। এবং এই জন্য আমাদের টিনিয়া সোলিয়াম যেটা, এটা কিন্তু আর্মড বলা হয়, আর্মড। যাদের এরকম হুকলেট আছে তাদেরকে আমরা আর্মড বলি। মানে থাকে না যে যাদের ধরো অস্ত্র থাকে কাছে, তাদেরকে আমরা বলি আর্মড ফোর্স। যে সকল ফোর্সের, যেমন আর্মি, হাতে অস্ত্র থাকে, আর্ম ফোর্স। ঠিক একইভাবে এদের হুকলেট আছে, তাই আর্মড। আচ্ছা, এখন এইভাবে স্ট্রাকচারটা আমরা দেখলাম। এবং এটা হচ্ছে ওভারঅল যে হেড, বা যেটাকে আমরা বলি স্কোলিক্স, স্কোলিক্স। এবং এটাকে আমরা বলি নেক। এবং এখান থেকে শুরু হয়েছে হচ্ছে সেগমেন্টগুলা, প্রোগ্লোটিসগুলা শুরু হয়েছে এখান থেকে। আচ্ছা, এখন আমরা ডিফাইন যদি বলি, মনে রাখবা স্যাজাইনাটা মানে অ্যাডাল্ট একটা টিনিয়া স্যাজাইনাটার লার্ভাল, মানে টিনিয়া স্যাজাইনাটা, এবং অ্যাডাল্ট একটা টিনিয়া সোলিয়াম, এই যে টেপনগুলা বা ফিতা কৃমিগুলা, এগুলা কিন্তু হচ্ছে মানে এদের ডিফারেন্সগুলো যদি আমরা মেক করতে চাই, মনে রাখবো স্যাজাইনাটা সবকিছু বড়। কি বললাম, স্যাজাইনাটা সবকিছু বড়, এবং এদের লেন্থ বড়, এদের মাথা বড়, এবং এটা কোয়াড্রেট বা একটু মানে চতুর্ভুজাকার হবে। এবং এদের নেকটাও লং হয়, প্রোগ্লোটিস বেশি থাকবে, মানে সেগমেন্ট বেশি থাকবে। এদের গ্রাভিড সেগমেন্ট, যেটার মধ্যে ডিম থাকে, সেটাও বেশি থাকবে। এবং ইউটেরাসের যে ল্যাটারাল ব্রাঞ্চেস, সেটা 15 থেকে 30টার মতো হয়। এটা খুব ইম্পর্টেন্ট। তো ইউটেরাসে এরকম ল্যাটারাল ব্রাঞ্চ থাকে, সেই ল্যাটারাল ব্রাঞ্চগুলো কিন্তু এদের হচ্ছে 15 থেকে 30টা হয়। এটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। অপরদিকে টিনিয়া সোলিয়ামে দেখা যায় 7 থেকে 13টার মতো হয় ল্যাটারাল ব্রাঞ্চেস, ঠিক আছে? তো এখানে বেশি থাকে। আচ্ছা, তারপরে ভ্যাজাইনা এখানে হচ্ছে, আচ্ছা ভ্যাজাইনা হচ্ছে এখানে। আচ্ছা, এবং এখানে হচ্ছে ভ্যাজাইনা প্রেজেন্ট থাকে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। এবং এখানে টেস্টিসে ফলিকলস অনেক বেশি থাকে। তো এই বিষয়গুলো আমরা মোটামুটি জানলাম। ডিফারেন্স আমরা পরবর্তী আরো ভালো করে জানবো। এখন জানো যে ডেফিনিটিভ হোস্ট টিনিয়া স্যাজাইনাটার ক্ষেত্রে হিউম্যান, এখানে হিউম্যানই হবে। আর সিস্টোর সবগুলোই ডেফিনিটিভ হোস্ট হিউম্যান, শুধুমাত্র ইকানোককাস বাদ। ইকানোককাসে ডেফিনিটিভ হোস্ট হচ্ছে ডগ, এটা আমরা জানে আসছি। আচ্ছা, এবং ইন্টারমিডিয়েট হোস্ট ক্যাটেল, এখানে হচ্ছে পিগ বা পর্ক। এবং এখানে সিস্টিসার্কাস বোভিস, এখানে সিস্টিসার্কাস সেলুলোসা। তো বানানগুলো একটু মনে রাখো, সেলুলোসা। তারপরে এখানে হিউম্যানে কোনো মানে এদের যে এগটা, হ্যাঁ, এগগুলা আমরা জানি। দেখো আলটিমেটলি হিউম্যানের জন্য ইনফেক্টিভ ফর্ম তো এটা, যেটা একটা লার্ভাল ফর্ম, সেম এটার ক্ষেত্রে ইনফেক্টিভ ফর্ম এটা। বাট একটা জিনিস মনে রাখতে হবে, যে এদের যে এগ থাকে, যেমন স্যাজাইনাটার যে এগ থাকে, সেটা যদি হিউম্যানের মধ্যে ঢোকেও, নর্মালি তো একটা কি হবে, ধরো হিউম্যান কি করে, হিউম্যানের জন্য ইনফেক্টিভ ফর্ম হচ্ছে এই সিস্টিসার্কাস বোভিস। তো সিস্টিসার্কাস বোভিসটা হিউম্যানের মধ্যে আন্ডারকুকড মিটের মাধ্যমে ঢুকলো,
তো ঢোকার পরে হিউম্যান আস্তে আস্তে হিউম্যানের বডির মধ্যে কি হবে, এগ তৈরি হবে, এগ তৈরি হবে, এবং এই একটা হিউম্যানের বডি থেকে কি হবে, ফিসিসের মাধ্যমে হিউম্যানের যে পায়খানা সেটার মাধ্যমে বের হয়ে আসবে, এবং বাইরে যখন বের হয়ে আসলো সেটা পরবর্তীতে যখন এই যে গরুগুলা গ্রেজিং করে, ঘাস খায় ধরো ফর এক্সাম্পল, ঘাস খাওয়ার সাথে সাথে ওই ফিসিসের মাধ্যমে এই এগুলা তাদের পেটে যাবে। সো আলটিমেটলি পরবর্তীতে ওই গরুটা এফেক্টেড হবে বা ক্যাটেলটা এফেক্টেড হয়ে গরুর বডিতে এরকম আবার আন্ডার কুকড, মানে গরুর বডিতে বিফের মধ্যে হচ্ছে বা টিস্যুতে এই সিস্টিস সার্কাস বোভিসটা থাকবে, পরবর্তীতে ওটা আবার যখন খাবে এবার সাইকেল রিপিট হবে। তবে এখানে যে জিনিসটি ইম্পর্টেন্ট বা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে একটা আমরা দেখতেছি যে গরু যখন খাচ্ছে হিউম্যানের ফিসিসের থ্রুতে, সেটা তার জন্য ইনফেক্টিভ, বাট এই যেই একটা হিউম্যানের পায়খানা দিয়ে বেরোলো সেই একটা যদি হিউম্যান খায় তাহলে টিনিয়াস ভ্যাজাইনাটা এর ক্ষেত্রে এটা কিন্তু হিউম্যানের জন্য ইনফেক্টিভ হবে না। বাট সোলিয়ামের ক্ষেত্রে যে জিনিসটা তোমার আলাদা করে মনে রাখতে হবে, অটো ইনফেকশন করতে পারে, অটো ইনফেকশন অর্থাৎ অর্থাৎ এটা দ্বারা বোঝায় যে হিউম্যান ধরো এগ বের করলো, তো কোনোভাবে দেখা গেল এই এগটা হিউম্যানের আবার হিউম্যানই খাইলো বা হিউম্যানের পেটে গেল, তো এই একটা যে একটা হিউম্যান ফিসিসের মাধ্যমে বের করছিল সেই একটা যখন আবারও হিউম্যান খাবে তখন হিউম্যানে এটা অনেক ইনফেকশন এই কারণে হতে পারে কারণ এই একটা হিউম্যানের পেটে গিয়ে ইন্টেস্টাইনের ওখানে গিয়ে হ্যাচ আউট হতে পারে, হ্যাচ আউট মানে হচ্ছে ডিম ফুটে যাওয়া, ডিম ফুটে এরা হচ্ছে অনকোস্ফেয়ার নামে একটা টার্ম আছে, অনকোস্ফেয়ার ফর্মেশন করে, অনকোস্ফেয়ার আস্তে আস্তে এরা কিন্তু পরবর্তীতে দেখা যায় যে হিউম্যানের মধ্যে ডিজিজটা করতে পারবে, যেটাকে আমরা বলি সিস্টিসার্কোসিস, স্পেশালি এরা ব্রেনে চলে যায়, ব্রেনে চলে গিয়ে নিউরোসিস্টিসার্কোসিস করতে পারে। এজন্য এদেরকে আমরা বলি এনসিসি, নিউরোসিস্টিসার্কোসিস, এবং এরা আইকে এফেক্ট করতে পারে, মাসেলকে এফেক্ট করতে পারে, সাবকিউটিনিয়াস টিস্যুকে এফেক্ট করতে পারে, অনেক জায়গায় এফেক্ট করতে পারে, আমরা এক এক করে দেখবো। এবং ইন্টেস্টিনাল টিনিয়াসিস তো নর্মালি করবে, সোলিয়াম করবে, সেজেনাটা দুইটাই করবে, বাট সোলিয়ামের ক্ষেত্রে যেহেতু এরা অটো ইনফেকশন করতে পারে তাই নিউরোসিস্টিসার্কোসিসও এরা করতে পারে, এই জিনিসটা আমরা জানলাম। লাইফ সাইকেলটা আমরা পরবর্তীতে ভালো করে দেখবো, জাস্ট আমি এখানে যে কথাটা বলে যাই সেটা হচ্ছে যে আমরা বলে আসছি এই যে পিগ বলো বা গরু বলো দুইটা লাইফ সাইকেল আমরা একসাথেই দেখি, সেজেনাটা সোলিয়াম। সেটা হচ্ছে ফার্স্টে হিউম্যান তো ডেফিনিটিভ হোস্ট, সো হিউম্যানের যে ফিসিস, হিউম্যানের কি বললাম, হিউম্যানের যে ফিসিস, এই ফিসিসের মাধ্যমে হচ্ছে বের হয়ে আসবে এক্স। এখন এক্স কিভাবে বের হয়ে আসবে, ফার্স্টে হিউম্যানের বডিতে তো কি ঢুকলো, যে সিস্টি সার্কাস বোভিস বা সিস্টি সার্কাস সেলুলোসা ঢুকলো, এটা ইন্টেস্টাইনে যাবে, ইন্টেস্টাইনে গিয়ে সেখানে পরবর্তীতে এরা মডিফাইড হবে, ফার্টিলাইজেশনের বিষয় আছে, এবং সবকিছু শেষে এরা এগ তৈরি করবে, এবং এগ থেকে মানে অ্যাডাল্ট ফর্ম ফার্স্ট হচ্ছে হিউম্যানের বডিতে তৈরি হবে, এবং অ্যাডাল্ট ফর্ম থেকে পরবর্তীতে এগ তৈরি হবে, এবং এগ যখন তৈরি হবে এই যে অ্যাডাল্ট ইন স্মল ইন্টেস্টাইনে হচ্ছে অ্যাডাল্ট হবে, এবং পরবর্তীতে এগ ফিসিস দিয়ে বের হয়ে গেল, এবং এটা পরবর্তীতে যখন গ্রেজিং করলো, এগুলা ঘাস খাইলো বা মাটিতে করলো, তখন হচ্ছে এদের মধ্যে ঢুকলো, এবং ঢুকে গিয়ে এদের হচ্ছে গিয়ে দেখা যায় যে এদের এগগুলা এদের ইন্টেস্টাইনে যে হ্যাচ আউট হয়, এবং হ্যাচ আউট হয়ে পরবর্তীতে এরা হচ্ছে গিয়ে টিস্যুতে চলে যায়, এবং অনকোস্ফেয়ারগুলা মাসেলে যায় হচ্ছে লার্ভাতে ডেভেলপ করে, এবং সিস্টি সার্কাস সেলুলোসা বা বোভিসে ফর্ম হয়। অনকোস্ফেয়ারটা তৈরি তো হয়েছে ইন্টেস্টাইনে, ডিমগুলা ফুটে, এবং পরবর্তীতে এই মাসেলে যায় যে এই যে লার্ভা ফর্ম, যেটা আমরা সিস্টি সার্কাস বোভিস বা সেলুলোসা বলতেছি, তো সেগুলা ফর্ম করে সেটা আবার পরবর্তীতে যখন মানুষ বা কাঁচা বা আন্ডার কুকড মিট খায় তখন হচ্ছে মানুষের কিন্তু ডিজিজটা হইতে পারে। সিস্টি সার্কোসিসের ক্ষেত্রে কি হয় যে এগটা এরা যখন ইন্টেস্টাইনে যায়, ইন্টেস্টাইন থেকে এরা পেনিটেট করে, এরা হচ্ছে হ্যাচ আউট হয়, পরবর্তীতে পেনিটেট করে যেটি দিয়ে যায়, এরা লার্ভাল স্টেজগুলো বিভিন্ন অর্গানে জমা হয়, মেইনলি সিএনএসে বেশি জমা হয়, তারপরে মাসেলে, আইতে, তারপরে সাবকিউটেনিয়াস টিস্যুতে জমা হতে পারে। এবং সাধারণত এরা ব্রেন প্যারেনকাইমা, তারপরে ইন্টারভেন্টিকুলার যে রিজন, ব্রেনের মধ্যে যে ভেন্টিকলগুলো থাকে, সাবারাকানয়েড স্পেস, স্পাইনাল কর্ড, এই সকল জায়গায় মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে এফেক্ট করতে পারে। মোস্ট কমন সাইট হচ্ছে ব্রেন প্যারেনকাইমা, এবং এরা হচ্ছে সেইজার কিন্তু করতে পারে, সেইজার অর্থাৎ কনভালশন, সেইজার, এগুলো ইন্ডাস্ট্রিয়াল টিনিয়াসিস করবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এরা অ্যাসিম্পটোমেটিক থাকে, তা বাদে এরা কিন্তু আরো যে ম্যানিফেস্টেশনগুলো করতে পারে সেটা আমরা দেখবো এক এক করে। ইন্টেস্টিনাল যে ডিজিজ সেটার ক্ষেত্রে আমরা হচ্ছে স্টুল এক্সামিনেশন করি, সেখানে এগ যদি পাই তাহলে সেগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি, এবং আমরা এগের বৈশিষ্ট্য তো জেনে আসছি যে এখানে কি থাকবে, হেক্সাকান থিমব্রাও থাকবে, অর্থাৎ এরকম হেক্সাকান থিমব্রাও থাকবে জোড়ায় 3 জোড়া, এবং এখানে নব থাকবে, এবং এখান দিয়ে ফিলামেন্টসও থাকে, এবং দেখা যায় যে হচ্ছে ইয়োক গ্রানিউলস থাকবে এখান দিয়ে, সেরকম এগ স্ট্রাকচার আমরা পড়ে আসছি গত ভিডিওতে। আচ্ছা, সিস্টি সার্কোসিসের জন্য ডায়াগনোসিসে আমাদের স্টুল এক্সামিনেশন কিন্তু হবে না, যেহেতু বিভিন্ন টিস্যুতে জমা হয়েছে, তো আমার মাসেলকে এফেক্ট করলে মাসেল বায়োপসি, স্কিন বা সাবকিউটাস টিস্যু বায়োপসি, এবং সিটি স্ক্যান এবার এইগুলো করা লাগতে পারে, ইলাইসের মধ্যে অ্যান্টিবডি ডিটেকশন করা লাগতে পারে, এক্সরে করা লাগতে পারে, এবং খুব ইম্পর্টেন্ট যে সিটি স্ক্যান যখন আমরা করবো আমরা স্টার শেপড একটা অ্যাপিয়ারেন্স পাই, যেটা আমরা বলবো স্টার শেপড একটা অ্যাপিয়ারেন্স কিন্তু আমরা এখানে পাই। আচ্ছা, এখন আসো যে আমরা টিনিয়াস স্যাজাইনাটা, অ্যাসায়াটিকা একটা টার্ম আছে, এটা হচ্ছে টিনিয়াস সোলিয়ামের মতো, মানে এই টিনিয়াস স্যাজাইনাটা অ্যাসায়াটিকার ক্ষেত্রে ইন্টারমিডিয়েট হোস্ট হচ্ছে পিগ হয়, সো এই জিনিসটা ইম্পর্টেন্ট। সো এখানে
এই জিনিসটা গেল। এরপরে টিনিয়া মাল্টিসেপস নামে একটা টার্ম আছে, এই ক্ষেত্রে ডেফিনিটিভ হোস্ট ডগ হয়ে গেছে, অর্থাৎ এটা ইকাইনোকক্কাসের মতো, এবং ইন্টারমিডিয়েট হোস্ট শিপ হয়ে যায়। সো ইকাইনোকক্কাসের মতো এটা হয়ে যায়, এবং অ্যাক্সিডেন্টাল হোস্ট হিউম্যান হয়। তো এই জিনিসটা জাস্ট জেনে রাখো যে টিনিয়া আরো কিছু স্পিসিস আছে যেগুলো যেমন মাল্টিসেপস, এটা হচ্ছে ইকাইনোকক্কাসের মতো করেসপন্ড করে, আর টিনিয়া স্যাজাইনাটা অ্যাসিয়াটিক, এটা হচ্ছে টিনিয়া সোলিয়ামের মতো করেসপন্ড করে। এটা ইম্পর্টেন্ট না, ওইভাবে লাগবে না যে টিনিয়া স্যাজাইনাটা সোলিয়াম এগুলো ইন্টেস্টিনাল টিনিয়া সিস্ট করবে, এবং টিনিয়া সোলিয়ামে একমাত্র যেটা হচ্ছে সিস্টি সার্কোসিস করতে পারে, স্পেশালি ব্রেন ক্যাফেক্ট করে নিউরোসিস্টি সার্কোসিস করে, কারণ এরা এগ দ্বারা ইনফেক্টেড হয়, অটো ইনফেকশন এখানে পসিবল। আর তারপরে হচ্ছে টিনিয়া এবং সিস্টোডের মধ্যে আরেকটা অটো ইনফেকশন করতে পারে, সেটা হচ্ছে হাইমেনোলেপিস। হাইমেনোলেপিস না 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 না, এটা সব থেকে ছোট সিস্টোড, আমরা বলে আসছিলাম, এটা ডুয়ার্ফ টিপোর্মো আমরা বলি। আচ্ছা, এখন আমরা জানি যে টিনিয়া স্যাজাইনাটার ক্ষেত্রে ডেফিনিটিভ হোস্ট হিউম্যান এবং ইন্টারমিডিয়েট হোস্ট ক্যাটেল বা বোভাইন, যেটা। আর নর্মালি অ্যাজ এ জেনারেল আমরা মনে রাখবো যে ইন্টারমিডিয়েট হোস্ট হচ্ছে লার্ভাল ফর্মটা হারবার করবে, এবং লার্ভাল ফর্ম টিনিয়া স্যাজাইনাটার ক্ষেত্রে হচ্ছে সিস্টি সার্কাস বোভিস। এবং ইন্টারমিডিয়েট হোস্টগুলা যেমন ধরো ফর এক্সাম্পল যেগুলো হচ্ছে গরু বা পিগ, মানে স্যাজাইনাটার ক্ষেত্রে তো গরু, তো সেটা হচ্ছে এগ যখন ইনজেস্ট করবে হিউম্যানের ফিসিস থেকে তখন এরা ইনফেক্টেড হবে। আর ডেফিনিটিভ হোস্টগুলো হচ্ছে যখন লার্ভাল স্টেজগুলো কুকড বিফ থেকে, আন্ডার কুক বিফ থেকে বা ইনপ্রপারলি কুক বিফ থেকে খাবে, তখন সেখান থেকে হবে। তো হিউম্যানে যেটা হয় যে লার্ভাগুলা অ্যাডাল্ট ফর্ম হয় ফার্স্টে, তারপরে ফার্টিলাইজেশন হয় এবং পরবর্তীতে এগ তৈরি করে, ঠিক আছে, হিউম্যানের ইন্টেস্টাইনের জায়গা। এবং এটা গেল। এরপর টিনিয়া সোলিয়ামের ক্ষেত্রে ওই সেমভাবে আমরা এটা করবো। এবং লাইফ সাইকেল হচ্ছে যে লাইফ সাইকেলের ক্ষেত্রে কি হয় যে ম্যান হচ্ছে ফার্স্ট অফ অল কি করলো, লার্ভাল ফর্মটা ইনজেস্ট করলো, সেটা সিস্টি সার্কাস বোভিস হইলো, ইম্প্রপারলি কুকড মিট থেকে এটা আসলো। এরপরে ইন্টেস্টাইনে এই লার্ভাগুলো অ্যাডাল্টে কনভার্ট হয় এবং সেক্সুয়াল ম্যাচুরিটি অ্যাটেইন করতে, দেখো লার্ভা থেকে অ্যাডাল্ট হইতে এবং সেক্সুয়াল ম্যাচুরিটি অ্যাটেইন করতে সাধারণত 10 থেকে 14 উইকস লাগে, এটা হচ্ছে টিনিয়া স্যাজিনাটার ক্ষেত্রে। বাট মনে রাখবা লার্ভা থেকে অ্যাডাল্ট হইতে টিনিয়া সোলিয়ামের ক্ষেত্রে একটু কম সময় লাগে, 6 থেকে 9 উইকের মতো লাগে। আচ্ছা, এবং তারপরে ফার্টিলাইজেশন হবে, পরবর্তীতে এগুলো ফিসিস দিয়ে পাস হবে, এবং এই ফিসিসটা যখন মাটিতে থাকবে ক্যাটেলগুলো কি করবে, সেটা মানে খাবে, এবং খাওয়ার ফলে, কারণ একটা জিনিস ইম্পর্টেন্ট যে গ্রাভিড যে সেগমেন্টস সেগুলোও কিন্তু মানে গ্রাভিড যে সেগমেন্টসগুলো থাকে, আমরা জানি যে স্ট্রাকচারে গ্রাভিড সেগমেন্টস থাকে, প্রোগ্লোটিস তো থাকেই, তারপরে গ্রাভিড সেগমেন্টস থাকে। সো এগুলো কি করতে পারে, ফিসিস দিয়ে ডাইরেক্টলি বের হয়ে আসতে পারে, এবং এগুলো যখন বের হয়ে আসবে তখন এই সেগমেন্টগুলো মোবাইল থাকে, এবং এগুলোও কিন্তু পরবর্তীতে মানে মুভ করতে পারে, হ্যাঁ, সো মানে মাটিতে মুভ করতে পারবে। হাউএভার, তো এই এগুলো আলটিমেটলি যখন আসলো এবং সেগুলো গ্রাজিং অফ দ্য ফিল্ডেড যখন করলো গরুগুলা, তখন হচ্ছে এগুলা পেটে গেল, এবং এটা ডিউডেনামে যে মানে ওই গরুর ডিউডেনামে গিয়ে এইগুলা হ্যাচ আউট হয় এবং হেক্সাকান থিমব্রায়ো বা অনকোস্ফেয়ার রিলিজ করে। এবং এই হেক্সাকান যে ইমব্রায়োটা ওই যে এগ মানে এগুলো থেকে যে হেক্সাকান্ত এক ধরনের ইমব্রায়ো এটা রিলিজ হলো। ইমব্রায়ো আমরা জানছিলাম যে ডিমের মধ্যে হেক্সাকান্ত ইমব্রায়ো থাকে, রাইট, হেক্সাকান্ত ইমব্রায়ো থাকে। আচ্ছা, এবং এর পরবর্তীতে স্কেলিটাল মাসেলে যে জমা থাকবে, এবং এটা পরবর্তীতে সেখানে লার্ভা হবে, লার্ভস, এবং এটা একটা ব্লাডার লাইক লার্ভা, এটা একটু জাস্ট মনে রাখো। এটা স্কেলিটাল মাসেলে যখন জমা হইলো তখন মানে এই লার্ভাটা সাধারণত 10 থেকে 15 উইক সময় নেয় ফর্মেশন হইতে। আর এটার ক্ষেত্রে এই সিস্টি সার্কাস বোভিজের ক্ষেত্রে এই যে লার্ভাটা মানে সিস্টি সার্কাস বোভিজ যে লার্ভার ফর্মটা, এটি যদি 6 থেকে 9 মিলিমিটার সাইজের হয়, রাউন্ড হয়, একটু গ্রেইশ হোয়াইট কালারের হয়, ব্লাডার লাইক ওর্ম হয়, এবং এখানে কোনো হুকলেট কিন্তু থাকবে না, এটা আমরা জানি। আমাদের যে টিনিয়া সোলিয়াম সেটার ক্ষেত্রে জাস্ট মেইন যে ডিফারেন্সটা, এখানে পিক থাকবে ইন্টারমিডিয়েট হোস্ট, এবং রেস্ট অফ দ্য সাইকেল কিন্তু স্যাজাইনাটার মতো সিমিলার, জাস্ট এখানে লার্ভাল ফর্মটা থেকে সিস্টি সার্কাস সেলুলোসা, এবং লার্ভাল ডেভেলপমেন্ট এখানে 6 থেকে 9 উইক সময় নিব। এবং অ্যাডাল্ট যে ওর্মগুলো থাকে সেগুলো আমরা জানি যে 4টা কাপ লাইক মাস্কুলার সাকার থাকে, এটাকে আমরা অ্যাসিটাবুলামও বলতে পারি, এবং এই অ্যাসিটাবুলামগুলোর ফাংশন মিলি অ্যাটাচমেন্ট, মানে এইগুলো পরবর্তীতে আমরা জানি যে অ্যাটাচমেন্টে হেল্প করে। আর তারপরে নেকটা হচ্ছে প্রোগ্লোটিস বা সেগমেন্টগুলো তৈরি করে। আচ্ছা, এই ভিডিওটা তুমি কিন্তু বুঝতে একটু তোমার সমস্যা হবে যদি তুমি না সিস্টোডের ইন্ট্রোডাক্টিভ ভিডিওটা দেখে আসো, আমার সবগুলো ভিডিও একে অপরের সাথে রিলেটেড, ওটা দেখে আসবা। তো টিনিয়া ফ্রেন্ড যে সোলিয়ামে কিন্তু রোস্ট্রাম নামে একটা স্ট্রাকচার থাকে, এবং এখানে 2 রোস অফ হুকলেটস থাকে, 2টা হুকলেটের রো থাকে, এবং এটাকে আমরা আর্মড টেপোর্মো বলি কারণ হুকলেট থাকে। আচ্ছা, এই যে দেখো এইভাবে কিন্তু এগুলো হচ্ছে কি, এগুলো সিস্টোড ফিতা কিডনি, এবং এটা টিনিয়া স্যাজাইনাটা, এটা সাইজ অনেক বড় হয়, 4 থেকে 6 মিটার পর্যন্ত হইতে পারে আসলে। টিনিয়া স্যাজাইনাটার সোলিয়ামের ডিফারেন্স যদি আমরা বলি, স্যাজাইনাটা আমি বলে আসছিলাম স্যাজাইনাটা সবকিছু বড়, সেটা 4 থেকে 6 মিটার হইতে পারে, কোনো রোস্টেলাম হুকলেট থাকে না, এদের হেডটাও লার্জ হয়, এদের নেকটাও লঙ্গার হবে, এবং এখানে খুব ইম্পর্টেন্ট যে জায়গাটা 1000 থেকে 2000 সেগমেন্ট থাকতে পারে, এবং এখানে সেগমেন্টও কম থাকবে, 18 থেকে মানে 800 থেকে 1000 সেগমেন্ট থাকতে পারে, অর্থাৎ এই জায়গায় যে সেগমেন্টগুলো থাকে সেগমেন্ট প্রোগ্লোটিডস আমরা বলি। এবং এই সেগমেন্টগুলোর মধ্যে আমরা জানি যে এদের মধ্যে মেল আর ফিমেল উভয় রিপ্রোডাক্টিভ অর্গানসগুলো থাকে প্রত্যেক সেগমেন্টে, এবং এই জন্য এদেরকে আমরা মনোসিয়াস বলছিলাম। আচ্ছা, এখন যে জিনিসটা ইম্পর্টেন্ট যে মনে রাখবা ডাইফাইলোবোথ্রিয়াম ল্যাটাম যখন আমরা পড়বো, এটা তো সিস্টোড, এবং এটা সব থেকে বড় সিস্টোড, এটা 15 মিটার পর্যন্ত হতে পারে লেন্থে, এবং এটা এর ক্ষেত্রে সেগমেন্ট অনেক বেশি থাকবে, যেহেতু সাইজে বড় এদের সেগমেন্ট 3000 পর্যন্ত হতে পারে। আচ্ছা, এবং এদের ইউটেরাসে এভাবে ইউটেরাস হচ্ছে ল্যাটারাল ব্রাঞ্চ থাকে, এবং ল্যাটারাল ব্রাঞ্চ 15 থেকে 20 এর মতো থাকে, এখানে 7 থেকে 13টার মতো থাকে। টেস্টিসে ফলিকল এখানে বেশি থাকবে, সবকিছু বেশি এখানে, বাট এখানে 150 থেকে 200। আর ভ্যাজিনাল স্ফিনটার এখানে প্রেজেন্ট, এখানে অ্যাবসেন্ট। গ্রাভিড সেগমেন্ট এটা ইম্পর্টেন্ট না, দরকার নাই। আর ফিসিসে এখানে সেগমেন্টগুলো সিঙ্গালি এক্সপেলড আউট হয়, বাট এখানে দেখা যায় যে ব্রাঞ্চেস আকারে হচ্ছে এক্সপেলড আউট হয়, 5-6 সেগমেন্ট একসাথে ফিসিসে এক্সপেলড আউট হয়, কার ক্ষেত্রে, সোলিয়ামের ক্ষেত্রে।
আর এগগুলা দেখা যায় যে প্রত্যেক গ্রাভিড সেগমেন্টে 80,000-এর মতো এগ থাকে, আর এখানে 40,000-এর মতো বা এটার হাফ এগ কিন্তু থাকবে। আর এটা জাস্ট একটা এক্সেপশন যে এখানে ওভারিতে 2টা লোব থাকে, বাট এখানে 3টা লোব থাকে, কারণ একটা এক্সেসরি লোব এখানে থাকে। সো এখানে একটা জিনিসই বেশি, সেটা হচ্ছে ওভারিতে লোব। আসো আমরা ইন্টেস্টিনাল টিনিয়াসিস যেটা, এটা শান্তই অ্যাসিম্পটোমেটিক থাকে, বাট সাম পিপল নোটিস করতে পারে যে তাদের ফিসিস দিয়ে প্রোগ্লোটিড বের হয়ে আসতেছে। তখন সে কনসার্ন হবে যে আচ্ছা আমার ফিসিস এরকম সেগমেন্ট বের হয়ে আসতেছে, যেটা আসার কথা না নর্মালি। এবং দেখা যায় যে প্রোগ্লোটিডস যেহেতু মোটাইল হয়, তাই পেরিনিয়ামের আশপাশে ডিসকমফোর্ট হতে পারে, মানে পেরিনিয়াল রিজনটা দিয়ে, এবং ওখানে কিছুটা চুলকানিও হতে পারে। এবং আমরা জানি অ্যান্টেনোবিয়াস ভার্মিকুলারিসের হচ্ছে একটা হলমার্ক সাইন হচ্ছে পেরিয়ানাল মানে ইচিং বা প্রুরাইটাস, যেটা চুলকানি, এটা বাচ্চাদের বেশি হয় এবং এটা নিয়ে আমরা পরে জানবো। এটা নেমাটোডের মধ্যে আমরা পড়বো। এবং আদার সিমটমসের মধ্যে কিছু অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট হতে পারে, একটু বমি বমি লাগতে পারে, ক্ষুধা কমে যাওয়া, একটু উইক লাগা, মাথা ব্যথা হওয়া, বাইল হ্যাবিট অল্টার হয়ে যাওয়া, ডায়রিয়া, কনস্টিপেশন হতে পারে। সেগুলো আদার সিমটম যেগুলো হইলেও হইতে পারে। আর সিভিয়ার ক্ষেত্রে দেখা যেতে পারে যে মানে মাইগ্রেট করে প্রোগ্লোটিসগুলো অ্যাপেন্ডিসাইটিস বা কোলানজাইটিস কিন্তু করতে পারে। আর সিস্টি সার্কোসিস যেটা, এটা সোলিয়ামের ক্ষেত্রে শুধু হয় এগ ইনজেস্ট করা হলো কন্টামিনেটেড ফুড ওয়াটারের মাধ্যমে, মানে হিউম্যানের পেট থেকে এগ বের হয়েছে, মানে পেট থেকে বলতে ফিসিস দিয়ে সেই আবার হিউম্যানই ইনটেক করছে। সেই জন্য এটাকে আমরা অটো ইনফেকশন বলতেছি। এবং এটার ফলে যেটা হবে, একটা হ্যাস আউট করবে হিউম্যান ইন্টেস্টাইনে এবং হেক্সাকান ফিম্ব্রো রিলিজ হবে অনকোস্ফেয়ার যেটা, এবং সেটা গাট ওয়ালকে পেনিট্রেট করে চলে যাবে ব্লাড স্ট্রিমে, এবং ব্লাড স্ট্রিম থেকে সেটা পরবর্তীতে দেখা যায় যে ব্রেনে বা বিভিন্ন টিস্যুতে জমা হবে। এবং হিউম্যানের মিট যেহেতু কেউ খায় না, তাই এটা কিন্তু ডেড ইন্ড মানে ডেড ইন্ড হিসেবে কাজ করতেছে, হিউম্যান থেকে আর কারোর দিকে ছড়াবে না। আচ্ছা, এরপরে ডেফিনিটিভ, আমরা জানি হিউম্যান ডেফিনিটিভ হোস্ট, মানে এটা তো একটা বই, এটা এইভাবে মিললে আমরা মনে রাখবো। বাট তা বাদে আরেকটা যেটা ঘটতে পারে যে হিউম্যানের পেটের মধ্যে মানে আমরা কি বলেছি যে ফার্স্টে যখন লার্ভা ঢুকলো, এই লার্ভাটা অ্যাডাল্ট ফর্ম হয়, ফার্টিলাইজেশন হয়, তারপর হচ্ছে ফার্টিলাইজেশনের পরে সেখান থেকে এগ তৈরি হয়। তো এই যে এগটা তৈরি হইলো, কি করলো, এই এগটা ফিজিক্স দিয়ে বের হয়ে যাওয়ার কথা, বাট এই অ্যাডাল্ট ওর্মগুলা বা এগুলা কি করলো, হিউম্যান ইন্টেস্টাইনের মধ্যে হ্যাচ আউট করে ফেলে। এটা নর্মালি হওয়ার কথা না, বাট যদি করে এটা বের হয়ে যাওয়ার কথা, বাট এটা যদি হ্যাচ আউট করে পরবর্তীতে টিস্যু পেনিট্রেট করে মানে টিস্যুর ভিতরে যায়, তাহলে সেটাও কিন্তু অটো ইনফেকশন করা পসিবল। সো এই জিনিসটা জাস্ট মাথায় রাখে। এবং টিনিয়া স্যাজাইনাটা এটা কেন আসলে অটো ইনফেকশন করতে পারে না, কারণ টিনিয়া স্যাজাইনাটার এগ হিউম্যান ইন্টেস্টাইনে হ্যাচ আউট হওয়া বা ডিম ভেঙে অনকোস্ফেয়ার হওয়া পসিবল না, হেক্সাকান ফিম্ব্রো বের হওয়া পসিবল না। তো এই বিষয়গুলো আমরা জানলাম। ওকে, ফলে সিস্টোসার্কোসিসের ফলে কি হবে, যে লার্ভাগুলা ডিপোজিশন হবে বিভিন্ন হিউম্যানের টিস্যুতে, সেক্ষেত্রে ব্রেনের সব থেকে বেশি বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে বেশি জমা হয়। তো ব্রেনের প্যানকাইমা বা এক্সট্রা প্যানকাইমাল জায়গাগুলোকে এফেক্ট করতে পারে। এক্সট্রা প্যানকাইমার মধ্যে মেনিনজেস এফেক্ট করে, মেনিনজাইটিস, ভেন্ট্রিকলকে এফেক্ট করতে পারে, স্পাইনাল কর্ডকে এফেক্ট করতে পারে। ব্রেন প্যানকাইমাকে মেইনলি এফেক্ট করে। মোস্ট কমন সিমটম হচ্ছে সিজার হয়, সিজার কনভালশন, এগুলা হাইড্রোকেফালাস, তারপরে ইন্টারক্রেনিয়াল টেনশন বা প্রেশার রেজ করে হেডেক, ভার্টিগো, মাথা ঘোরা, ভমিটিং করতে পারে। ক্রনিক মেনিনজাইটিস বা ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট, যেটাকে আমরা FND বলি, সাইকোলজিক্যাল ডিসঅর্ডার করতে পারে, ডিমেনশিয়া করতে পারে, আমি ভুলে যাচ্ছি, এরকম কন্ডিশন করতে পারে। এবং তারপরে সাবকিউটেনিয়াস সিস্টোসার্কোসিস হতে পারে, যেটার ফলে সাবকিউটেনিয়াস পালপেবল নোডিউলস থাকবে সাবকিউটেনিয়াস টিস্যুতে। মাসকুলার সিস্টোসার্কোসিস করলে মাসেল পেইন, মাসেল উইকনেস এবং সিউড হাইপোট্রফি অফ মাসেল হবে। আর আইকে এফেক্ট করলে দেখা যায় যে লিড, আইলিড, কনজাংটিভ এবং স্কেলেরা এগুলোকে এফেক্ট করে, সেক্ষেত্রে ডিপ্লোপিয়া, চোখ আইবল বের হয়ে আসা, প্রপটোসিস যেটাকে আমরা বলতেছি, তারপরে ভিশন লস হয়ে যাওয়া, ফোকাল নোডিউলস, আয়ের মধ্যে নোডিউলস হয়েছে, এরকম হতে পারে। পরবর্তী যে টার্মটা আছে যে টিনিয়া সোলিয়াম কিন্তু প্যারাসিটিক ইনফেকশন একটা এক্সাম্পল, যেটা অটো ইনফেকশন শো করে, এবং আমরা বলেছি হাইমেনোলেপিস নানাও অটো ইনফেকশন শো করতে পারে। এরপরে এপিডেমিওলজি যদি একটু বলি, যে টিনিয়া স্যাজাইনাটা এটা হচ্ছে ক্যাটেল ব্রিডিং যে সকল এরিয়া আছে ওয়ার্ল্ডে, যেখানে ক্যাটেল ব্রিড করা হয়, সেই সকল জায়গায় হইতে পারে। এবং মেইনলি সেন্ট্রাল এশিয়া, সেন্ট্রাল অ্যান্ড ইস্ট আফ্রিকাতে এটা হইতে পারে। আর টিনিয়া সোলিয়াম যেটা, এটা মেইনলি মেক্সিকো, তারপরে সেন্ট্রাল অ্যান্ড সাউথ আমেরিকা, আফ্রিকা, তারপরে সাউথ ইস্ট এশিয়া, ইন্ডিয়া, ফিলিপিন্স, এইগুলো মনে রাখবো। মেক্সিকো, সেন্ট্রাল সাউথ আমেরিকা, আফ্রিকা, সাউথ ইস্ট এশিয়া, এগুলোতে হইতে পারে। নিউরোসিস্টিক সার্কোসিস যেটা এই টিনিয়া সোলিয়াম দ্বারা হচ্ছে, এটা মোস্ট কমন প্যারাসিটিক ইনফেকশন, যেটা সিএনএসকে এফেক্ট করতেছে, এটা মাথায় ভালো করে রাখতে হবে। এবং অ্যাডাল্ট অনসেট এপিলেপসির জন্য এটা মোস্ট কমন কজ। আমরা জানি যে এরা এপিলেপসি, ব্রেন প্যারাকাইমাকে এফেক্ট করবে, এপিলেপসি করবে। ল্যাব ডায়াগনোসিস আমরা স্টুল এক্সামিনেশন করবো এবং মাইক্রোস্কোপি স্টুল এক্সামিনেশন করবো, সেটা মানে মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশন করবো। সেক্ষেত্রে প্রোগ্লোটিড, তারপরে ওভা, এগুলো আমরা দেখবো স্টুল স্যাম্পলে। এরপরে হচ্ছে এগ বোর্ড স্পিসের কিন্তু বাইল স্টেন্ড হবে, এবং বাইল স্টেন্ড হলে আমরা জানি যে এটা একটু হলুদ হলুদ হবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা, যে টিনিয়া স্যাজাইনাটা সোলিয়াম, এদের এগুলো আলাদা করে ডিফারেন্সিয়েট করাটা ডিফিকাল্ট হয়ে যায়। বাট টিনিয়া স্যাজাইনাটা হচ্ছে কিছুটা অ্যাসিড ফাস্ট হয়, মানে মডিফাইড অ্যাসিড ফাস্ট বলতে পারি আমরা। সো এভাবে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি, যারা কিছুটা অ্যাসিডকে ফাস্ট, মানে অ্যাসিড ফাস্ট ক্যাপাসিটিদের থাকে। অ্যান্টিজেন ডিটেকশন, অ্যান্টিবডি ডিটেকশন, তারপরে মলিকুলার মেথড আছে পিসিআর বা ডিএনএ প্রোব আমরা বলি, সেগুলো আমরা কিন্তু ট্রাই করতে পারি। আর সিস্টি সার্কোসিসের ক্ষেত্রে সিটি স্ক্যান করতে হবে, সিটি স্ক্যান, এমআরআই, এগুলোর অবলম্বন নিতে হবে। তারপরে অ্যান্টিবডি ডিটেকশন একটা ভালো ওয়ে হতে পারে, অ্যান্টিজেন ডিটেকশন করা যেতে পারে মনোক্লোনাল অ্যান্টিবডি দ্বারা। এক্ষেত্রে সিএসএফটা আমরা ইউজ করতে পারি, সেরাম ইউজ করতে পারি। এরপর ট্রিটমেন্টে আমরা ইউজুয়ালি যে কাজটা করি, যে ইন্টেস্টিনাল টিনিয়াসিসের ক্ষেত্রে আমরা প্রাজিকুয়েন্টাল ইউজ করি নরমালি। নিক্লোসামাইড এটাও ইউজ করা যেতে পারে অল্টারনেটিভ ড্রাগ হিসেবে। মানে অর্গান স্পেসিফিক নিউরোসিস্টিক সার্কোসিসের ক্ষেত্রে সিমনোমেটিক ট্রিটমেন্ট দিতে হবে। এত ক্লিনিক্যাল ফিচার যদি আমরা বলি, যে অ্যাকচুয়ালি ইন্টেস্টিনাল টিনিয়াসিসে শান্ত অ্যাসিম্পটোমেটিক হয় এবং পেশেন্ট লক্ষ্য করবে তার প্রোগ্লোটিডস বের হয়ে আসতেছে সেগমেন্টগুলো, মানে ওই টেপনটার যে সেগমেন্টসগুলো,
এই সেগমেন্টগুলো হচ্ছে ফিজিক্সের সাথে বের হয়ে আসতেছে এবং মাইল্ড ডিসকমফোর্ট এবং ইচিংও তৈরি করতে পারে পেরিয়ানাল রিজনে। আর অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট বা গ্যাস্ট্রিক ইন্টেস্টাইনাল ডিস্টারবেন্সগুলো এগুলোও হইতে কিন্তু পারে, এবং এরা কি করতে পারে, অকেশনাল অবস্ট্রাকশনও করতে পারে ইন্টেস্টাইনে। ওই যে বললাম অ্যাপেন্ডিসাইটিস, কোলাঞ্জাইটিস এগুলো করতে পারে, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন এরা করতে পারে। আর স্টুল বা পেরিয়ানাল সোয়াব আমরা নিব, এবং এগুলা যখন এক্সামিনেশন করব, স্পিসিস আইডেন্টিফিকেশন ক্যান নট বি মেড ফ্রম দ্য এগ স্যালন, অর্থাৎ আমরা টিনিয়া সাজাইনাটা নাকি সোলিয়াম এগুলো জাস্ট এগ থেকে আমরা ওইভাবে আইডেন্টিফাই কিন্তু করতে পারি না। আমরা স্টুল মাইক্রোস্কোপি যখন করব তখন আমরা স্কোলেক্স মানে হেডটা অথবা সেগমেন্টসগুলা এগুলো আমরা কি করি, ফার্স্ট হচ্ছে কালেক্ট করে এগুলো আমরা আইডেন্টিফাই করি মাইক্রোস্কোপে। আর স্পিসিস আইডেন্টিফিকেশনের জন্য আমরা যে কাজটা করি, একটা হ্যান্ড লেন্স ইউজ করতে পারি ভিজুয়াল ইন্সপেকশনের জন্য স্কোলিক্স এবং সেগমেন্টসগুলো। এবং স্কোলিক্স আর সেগমেন্টসের আমরা জানি একটা পার্থক্য থাকে। একটা তো আমি বলে আসছি যে এসিড ফাস্টের জায়গাটা ওইটা বলতে পারো কিছুটা, যে সিনিয়র সাজানাটা কিছুটা এসিড ফাস্ট। তারপরে আরেকটা যে মানে পয়েন্ট সেটা হচ্ছে যে হ্যান্ড লেন্স ইউজ করে আমরা স্কোলেক্স এবং সেগমেন্টগুলো দেখবো। এবং স্কোলেক্স আর সেগমেন্টের মধ্যে আমরা জানি যে সাজাইনাটা আর সোলিয়ামের মধ্যে বেশ কিছু ডিফারেন্স থাকে। যে স্কোলেক্স একটু লার্জ হয়, কোয়াড্রেট হয়, এবং রোস্টেলাম এখানে অ্যাবসেন্ট থাকে, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, আর এখানে প্রেজেন্ট থাকবে। আর শাখার এখানে পিগমেন্টেড ইউজুয়ালি থাকতে পারে, এখানে পিগমেন্টেড থাকে না। এবং এটা ও ইম্পর্টেন্ট যে 15 থেকে 30টা ল্যাটারাল ব্রাঞ্চেস কিন্তু ইউটারাসে থাকে বা সেগমেন্ট ইউটারাইন সেগমেন্টসে থাকে। আর এখানে হচ্ছে 5 থেকে 10টা বা 7 থেকে 13টার মতো থাকে। এবং ইউটারাইন ব্রাঞ্চগুলো ইউজুয়ালি স্যাজাইনাটার ক্ষেত্রে থিন হয়, আর এখানে হচ্ছে থিক হয়, মোটা হয়, এই জিনিসটা মনে রাখো। আর তার বাদে হচ্ছে আমরা টিমিয়া অ্যান্টিজেনগুলো ফিজিক্সে হচ্ছে ডিটেকশন করতে পারি, এটা কিন্তু মোর সেন্সিটিভ দ্যান মাইক্রোস্কোপি, ঠিক আছে। বাট এভাবে আমি কিন্তু টিনিয়া সাজাইনাটা না সোলিয়াম এটা ডিফারেন্সিয়েট করতে পারবো না। সো দেখো সাজাইনাটা নাকি সোলিয়াম, এটার জন্য ইউটেরাইন ব্রাঞ্চেসের ডিফারেন্স একটু মাথায় রাখবে। এবং হেড আর মানে স্কোলিক্স আর হচ্ছে কি তোমার কি জানলে, স্কোলিক্স আর হচ্ছে প্যারাগ্লোটিস এগুলা হচ্ছে এগুলোর মাধ্যমে তুমি ডিফারেন্সিয়েট করতে পারো একটা হ্যান্ড লেন্স দিয়ে। এটা একটা বিষয়। আচ্ছা, মলিকুলার ডায়াগনোসিস এটা কিন্তু করা যাইতে পারে, তবে এটা অনেক এক্সপেন্সিভ আসলে।